কোশ্চেন বলছি টু বি, হ্যাঁ আগের দিন যত অবধি হয়েছিল অ্যাকাউন্টিং ইকুয়েশনের তারপরের থেকে একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা টু, কোশ্চেনটা টু বি, হ্যাঁ লেখ, হ্যাঁ প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। বাড়িতে দেখেছিলি, সময় পেয়েছিলি দেখার? আগের দিন যেটা করাইছিলি সেটা দেখার সময় পেয়েছিলি? তুই তো আগের দিন আসিস নি, তুই কি করে সময় পেলি? ও নেটে দেখেছিলি, আচ্ছা আচ্ছা। প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অন দ্য বেসিস অফ ফলোইং, অন দ্য বেসিস অফ ফলোইং। আমি আগের ক্লাসে যেটা করেছিলাম মানে দেখবি ইয়েতে ছেড়ে দিয়েছি, চ্যানেলে ছেড়ে দিয়েছি, ঠিক আছে তো? প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অন দ্য বেসিস অফ দ্য ফলোইং। লিখলি? তার মানে কি বুঝতে পারলি? বলেছে তোকে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রিপেয়ার করতে বলেছে অন দ্য বেসিস অফ ফলোইং। কিছু আইটেম দেবো, সেই আইটেমগুলোর উপর বেস করে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। লেখ কোশ্চেনগুলো, লেখ। নাম্বার ওয়ান, রাম স্টার্টেড বিজনেস। আমি কোশ্চেনটা একবারে টুকে নেবো, তারপর অঙ্ক স্টার্ট করবো, ঠিক আছে? লেখ নাম্বার ওয়ান, রাম স্টার্টেড বিজনেস। রাম স্টার্টেড বিজনেস, Ram started business with cash rupees 5 lakhs. Ram started business with cash rupees 5 lakhs. লিখেছিস? Number 2, opened a bank account. Opened a bank account. Opened a bank account rupees 4,80,000, rupees 4,80,000. Number 3, bought furniture, bought furniture for rupees 60,000, for rupees 60,000. দু নম্বরটা কি রিপিট করার দরকার আছে আবার? লিখতে পেরেছিস তো? ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট 4,80,000। আচ্ছা, নাম্বার 3, বট ফার্নিচার ফর রুপিস 60,000, বট ফার্নিচার ফর রুপিস 60,000 অ্যান্ড ইস্যুড আ চেক, অ্যান্ড ইস্যুড আ চেক ফর সেম, issued a check for same. Number 4, bought plant, bought plant. লিখেছিস? bought plant from Rohim, from Rohim, bought plant from Rohim for business, for business. বলেছে বট প্ল্যান্ট ফ্রম রহিম, রহিমের থেকে প্ল্যান্ট কেনা হয়েছে ফর বিজনেস, মানে কেন প্ল্যান্ট কেনা হয়েছে বলেছে বিজনেস পারপাসে, বিজনেস পার্সোনাল পারপাস কিন্তু বলেনি। ফর রুপিস 1,25,000, for rupees 1,25,000 and advance of rupees, and advance of rupees 10,000 in cash given. মানে বলেছে রহিমের থেকে না বিজনেস পারপাসে একটা প্ল্যান কেনা হয়েছে 1,25,000 টাকা দিয়ে, এবার ওকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, 10,000 টাকা অ্যাডভান্স দিই, বাকি টাকা এখনো বাকি আছে, এখনো 1,15,000 বাকি আছে, পরে দেবো। 4 নম্বর হলো নাম্বার 5, গুডস পারচেজড ফ্রম সুমিত, গুডস পারচেজড ফ্রম সুমিত, ঠিক আছে? গুডস পারচেজ ফ্রম সুমিত কত লিখবো? রুপিস 55,000, সুমিতের থেকে 55,000 টাকার গুডস কেনা হয়েছে। নাম্বার 6, গুডস কস্টিং, গুডস কস্টিং রুপিস 25,000,
rupees 25,000, goods costing rupees 25,000, sold to Raju, for rupees, তাহলে কি বলেছে 25,000 টাকার গুডস আমরা রাজুকে বেচেছি। 25,000 টাকার গুডস মানে কস্ট প্রাইসে গুডসের দাম হচ্ছে 25,000 টাকা, কিন্তু নিশ্চয়ই বেশি দামে বেচবো আমি, নিশ্চয়ই কস্ট প্রাইস আর কাউকে বেচবো না, নিশ্চয়ই বেশি দামে বেচবো, কিন্তু প্রফিট করবো এর মধ্যে। কত টাকায় বেচেছি? ফর রুপিস 35,000, মানে কি বলেছে রাজু নামক একজন পার্সনকে আমরা 25,000 টাকার গুডস 35,000 টাকায় বেচে, তাহলে বুঝতে পারলি কত টাকা প্রফিট করলাম? 10,000 টাকা প্রফিট করেছি। আচ্ছা, নাম্বার 7, 6 এর পর 7 লেখ পেড মান্থলি স্টোর রেন্ট, মানে বুঝতে পেরেছিস? পেড মান্থলি স্টোর রেন্ট কি রে, মানে বুঝতে পেরেছিস? রুপিস 2,500 ইন ক্যাশ, মানে আমরা যে বিজনেস করছি নিশ্চয়ই তো একটা স্টোর ভাড়া নিতে হবে। ধর আমার নিজের যদি জায়গা না থাকে, স্টোর ভাড়া নিতে হবে, তো এই যে স্টোর ভাড়া নেবো তার স্টোরের রেন্ট দিতে হবে না ল্যান্ডলর্ডকে, সেটাই বলে যে 2,500 দিচ্ছি, ক্যাশের মাধ্যমে দিচ্ছি। নাম্বার 8, 7 এর পর নাম্বার 8 লেখ, কি লিখবো? পেড স্যালারি টু এমপ্লয়ি, পেড স্যালারি টু এমপ্লয়ি, তো এমপ্লয়িকে স্যালারি পেমেন্ট করা হয়েছে। এমপ্লয়িজ লিখি না, একজন তার এমপ্লয়ি কাজ করবে না, অনেক এমপ্লয়ি কাজ করবে। কত লিখবো? রুপিস 5,000 ইন ক্যাশ, রুপিস 5,000 ইন ক্যাশ। নাম্বার 8 হলো। 9 লাস্ট, রিসিভড আ চেক ইন ফুল সেটেলমেন্ট, ঠিক আছে তো? ফ্রম রাজু, ঠিক আছে, অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে কি বলেছি জানিস তো? বলছে রাজুর থেকে একটা চেক পেয়েছি এবং পুরো সেটেলমেন্ট হয়ে গেছে। তাহলে বল রাজুর থেকে কত টাকা পেতাম? স্যার রাজুর কাছে আপনি 35,000 টাকা পেতেন, তাই তো? রাজুর কাছে 35,000 টাকা পেতাম, তো রাজুর থেকে চেক পেয়েছি এবং ফুল সেটেলমেন্ট হয়েছে, মানে পুরো 35ই চেক পেয়েছি, ঠিক আছে? এবং সেই চেকটা কোথায় বলে? চেক তো ব্যাংকেই নর্মালি জমা করতে বলে, ডিপোজিট টু ব্যাংক। এটা দিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। তো চল আরম্ভ করবো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। আচ্ছা দেখ, ঠিক আছে, দাগটা তো সব আমাদের কাটা হয়ে গেল। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বারের ঘর, মানে এখানে যে অঙ্কটায় 9টা পয়েন্ট দিয়েছে, তাহলে সিরিয়াল নাম্বারের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 পরপর লিখবো, তাই বলে একবার লিখে নিস না আগে, ঠিক আছে? তো তারপর ট্রানজাকশন মানে কি 9টা ট্রানজাকশন দিয়েছে এখানে, সেই ট্রানজাকশনের নামগুলো লিখবো। তারপর আমরা আগের ক্লাসে শিখেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে কি বোঝায়, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এবার আমি এখানে লিখে নিলাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এবার অ্যাকচুয়ালি আমি এটা আগে না লিখলেও পারতাম, মানে কি আগে যদি না লিখতাম তাহলে তোদের বুঝতে খুব ইজি হতো। অ্যাকচুয়ালি আমি যখন যেটা বলবো তখন মাথায় একটা করে রাইট মারবো, টিক মারবো, বুঝতে পারবি আমার কথাটা, বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি আমি 9টা ট্রানজাকশন পড়ে নিয়েছি, 9টা ট্রানজাকশন পড়ে বুঝলাম কি অ্যাসেট আসতে পারে, ঠিক আছে, কি লাইবিলিটি আসতে পারে, তা সেইগুলো আমি টুকে নিলাম। কিন্তু তোরা তো ওরম করবি না। অ্যাকচুয়ালি আমি জানি না, আমি বুঝতেই পারছিলাম না কতটা জায়গা লাগবে, এই জন্য আমি লিখে নিলাম। কেননা আমি যদি বড় করে লেখা আরম্ভ করি, দেখা গেলো লাস্টে ধরাতেই পারলাম না, এই জন্য আমি আগে সাজিয়ে নিলাম, ঠিক আছে? তো এটা সেক্ষেত্রে তোদের কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি তোরা একটা করে আরম্ভ করবি, ছোট করে লেখার চেষ্টা করবি, ঠিক আছে? আর যদি মনে হয় না কতটা জায়গা লাগবে বুঝতে পারছি না, তাহলে কাজ করে নিবি, আগে কোশ্চেন পড়ে দেখে নিবি কটা অ্যাসেট হতে পারে, কি অ্যাসেট আছে তার নামগুলো লিখে নেবো, কি লাইবিলিটি তার নামগুলো লিখে নেবো। বোঝা গেল কি বললাম? আমি একবারে কেন লিখে নিয়েছি, তো ফরম্যাটটা দেখেছিস কেমন লিখেছি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। তো প্রথমে কোশ্চেনটা পড়ি। প্রথমে আছে সিরিয়াল নাম্বার 1, ঠিক আছে? 1 নম্বর সিরিয়াল নাম্বার মানে কি বলেছিল? ফার্স্ট পয়েন্ট বলেছিল রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাহলে প্রথমে লিখবো রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, পুরো কথাটা লিখবো। লেখ ট্রানজাকশনের মধ্যে লিখবি, সিরিয়াল নাম্বার তো 1 লিখেছি, এবার ট্রানজাকশনে লেখ যেই কথাটা বলেছিল, 1 নম্বর পয়েন্ট যেটা বলেছিল ওটা দেখে টোক, আর কিছু করতে হবে, ঠিক আছে? কি লেখা ছিল? রাম স্টার্টেড বিজনেস, লিখ রাম স্টার্টেড
বিজনেস, রাম স্টার্টেড বিজনেস, ঠিক আছে, কি বললাম পর, রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ লেখা ছিল না, দেখে বলিস তো কোশ্চেনটা দেখ, লেখা আছে রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 5 lakhs, উইথ ক্যাশ রুপিস 5 lakhs, ঠিক আছে। তো তার মানে রাম যখন ব্যবসা শুরু করেছিল তখন বিজনেসে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে এসেছিল, তাহলে বিজনেসে কি এসেছিল, ক্যাশ এসেছিল, ক্যাশ এসেছিল 5 লাখ। এই দেখ ক্যাশ লেখা ছিল, সবাই দেখ, সবাই সবার খাতার দিকে দেখা, যে ক্যাশ লেখা ছিল, ক্যাশের নিচ বরাবর লিখবি 5 লাখ টাকা, ঠিক আছে, ঠিক ক্যাশের সোজাসুজি, ঠিক আছে, 5 লাখ টাকা। বুঝতে পারছিস কি বললাম, কোথায় লিখতে হবে সেটাও বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস সবাই, তাহলে ঠিক ক্যাশ বরাবর লিখবো, ব্যাংকের দিক যেন না চলে যায়, ঠিক আছে। তাহলে রাম যখন বিজনেস শুরু করেছিল তখন বিজনেসে 5 লাখ টাকা নিয়ে এসেছিল, তো 5 লাখ টাকা ক্যাশ নিয়ে এসেছিল, আর ক্যাশ তো অ্যাসেট, তাই অ্যাসেটেই ক্যাশ লিখেছি, ক্যাশের সরাসরি 5 লাখ টাকা, ঠিক আছে। তাও মানে ব্যবসার মালিক মানে রাম যখন ব্যবসা শুরু করেছিল তখন বিজনেসে কত টাকা নিয়ে এসেছিল, 5 লাখ টাকা নিয়ে এসেছিল। তার মানে ব্যবসার মালিক বিজনেসে যদি টাকা পয়সা নিয়ে আসে সেটাকে কি বলা হয়, ক্যাপিটাল। বলেছিলাম তো টাকাটা কে নিয়ে এসেছিল, রাম নিয়ে এসেছিল, তো রামের নাম তো আর উল্লেখ করা হবে না, ওকে রেসপেক্ট দেওয়ার জন্য রামের জায়গায় লিখতে হবে ক্যাপিটাল, ঠিক আছে। তো তাহলে দেখ ওইদিকে দেখবি লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ছিল না, তো ওখানে লিখতে হবে তোকে, ক্যাপিটালে লিখবো 5 লাখ টাকা, ক্যাপিটালে সরাসরি লিখবো 5 লাখ টাকা, ঠিক আছে, ক্যাপিটালে সরাসরি লিখবো 5 লাখ টাকা। তাহলে দেখ ইকুয়াল হয়ে গেল প্রথমটা, 1 নম্বর ইকুয়াল হয়ে গেল, এইদিকেও 5 লাখ টাকা ওইদিকেও 5 লাখ টাকা হয়ে গেল, হ্যাঁ ইকুয়াল সাইন দিবি, ঠিক আছে। এবার 2 নম্বর, না দাগ দেবো না, আমি যখন বলে দেবো, আমি যেমন যেমন দাগ দিতে বলি তেমন দাগ দেবো, ঠিক আছে। 2 নম্বর, এবার 2 নম্বর লেখ, 2 নম্বর পয়েন্টটা কি বলেছিল পড়তে হবে, বলছে ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট রুপিস 4,80,000, লেখ ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, opened a bank account, ঠিক আছে, ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা বলেছিল, রুপিস 4,80,000, তাই তো। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট যদি ওপেন করি তার মানে এখানে কি কি এফেক্ট করতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে আমার বিজনেসের যে ক্যাশ আছে ক্যাশটা কমে যাবে আর ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাবে, তার মানে ক্যাশ আর ব্যাংক, তাই তো। তার মানে আগেরটাই ক্যাশ হলো, এখানেও ক্যাশ আসছে, তাহলে ক্যাশ কি হচ্ছে, এখানে ক্যাশ মাইনাস হবে, তাই তো। ঠিক ক্যাশ যে 5 লাখ টাকা লেখা ছিল ঠিক তার নিচে লিখবি মাইনাস 4,80,000, বোঝা গেল। সাথে সাথে ব্যাংকে যোগ হবে প্লাস 4,80,000, ঠিক আছে। ব্যাংক ক্যাশে মাইনাস হবে 4,80,000 আর ব্যাংকে প্লাস হবে 4,80,000, বোঝা গেল কি বললাম, ব্যাস আর কিছু নেই, এত অবধি ঠিক আছে। এইবার দাগটে নিতে হবে, দাগটে নিতে হবে, ঠিক আছে, এইবার দাগটে নিতে হবে, পুরো লম্বা করে একটা দাগটে নিতে হবে, ঠিক আছে, লম্বা করে। তাহলে দেখ 5 লাখ থেকে 4,80,000 বাদ দিলে কত হচ্ছে, 20,000 টাকা, এখানে লিখলাম 20,000 টাকা, ক্যাশের সরাসরি 20,000 টাকা, ঠিক আছে, আর ব্যাংকের সরাসরি কত হলো 4,80,000, ঠিক আছে। ক্যাশের সরাসরি 20,000 টাকা, ক্যাশ 5 লাখ টাকা ছিল, দেখো পরে 1 নম্বরে দেখ ক্যাশ 5 লাখ টাকা ছিল, এই 1 নম্বরে ক্যাশ ছিল 5 লাখ টাকা, 2 নম্বরে ক্যাশ হয়েছিল মাইনাস 4,80,000, তাহলে 5 লাখ থেকে 4,80,000 বাদ দিলে কত হয় 20,000 টাকা, ঠিক আছে। তাহলে ক্যাশে হলো 20,000 টাকা, আর ব্যাংকে কত হলো, ব্যাংকে 4,80,000 হচ্ছে, তাই তো, 20 সাথে 4,80,000, আর এইদিকে কত হচ্ছে দেখ, ওইদিকে 5 লাখই হচ্ছে, তাহলে রুপিস দিয়ে লেখ, ওইদিকে 5 লাখ টাকাই লিখবি, ঠিক আছে। তো হয়ে গেল, বোঝা গেল কি বললাম এত অবধি। এ বলিস এইটাকে কি লিখতে হয়, এই যে 20,000 যোগ 4,80,000 ইকুয়াল টু 5 লাখ টাকা বেরো না, এর সোজাসুজি ট্রানজাকশনের ঘরে লিখবি নিউ ইকুয়েশন। আগের দিন শুধু এটাই শেখাইনি, আজকে এটাই শেখালাম, মানে আগের দিন পুরোটাই শিখিয়ে দিয়েছিলাম, একবারে সব কটা দিলে কিভাবে করতে হয় সেটা শেখালাম আজকে, ঠিক আছে। তাহলে কি বলবে, এটাকে বলে নিউ ইকুয়েশন, ঠিক আছে, লেখ নিউ ইকুয়েশন, নিউ ইকুয়েশন, ঠিক আছে, বোঝা গেল। এবার 3 নম্বরটা টোক, বল 3 নম্বরটা কি বলেছিল, 3 নম্বরটা কি বলেছিল বল, হ্যাঁ বল পুরোটা কি বলেছে, পয়েন্টটা পর,
বট ফার্নিচার, হ্যাঁ পুরোটা লিখলেই বেটার। বট ফার্নিচার ফর রুপিস 60,000, বট ফার্নিচার ফর রুপিস 60,000। ঠিক আছে, একটা ফার্নিচার কেনা হয়েছে 60,000 টাকা দিয়ে। ঠিক আছে, কার থেকে কেনা হয়েছে ফার্নিচারটা বলেনি, নর্মাল বলেছে 60,000। ইস্যুড আ চেক অ্যান্ড ইস্যুড আ চেক অ্যান্ড ইস্যুড আ চেক। তো তোদেরকে জিজ্ঞাসা করবো, কিন্তু আগের দিন শিখিয়েছিলাম, এবার জিজ্ঞাসা করবো। তো বলি, বলছে যে ফার্নিচার কেনা হয়েছে, কি বলছে, ফার্নিচার কেনা হয়েছে কত টাকা দিয়ে, 60,000 টাকা। তাহলে বিজনেসে কি এসছে, ফার্নিচার এসছে। তাহলে দেখ ফার্নিচার যে এসছে, তার মানে ফার্নিচার এসছে মানে ফার্নিচার বেড়েছে। তো দেখ উপরে লেখাই আছে ফার্নিচার, তো অ্যাসেট। ঠিক ফার্নিচার বরাবর কত টাকা লেখা উচিত, 60,000, 60,000। তাহলে এখানে ফার্নিচার বরাবর 60,000 লিখে দেয়। তা ফার্নিচার যে আমরা কিনলাম, ফার্নিচার কিনতে গিয়ে কি হয়েছে, আমি কি ক্যাশ টাকা দিয়েছি না, ফার্নিচার কেনার জন্য আমাকে চেক পেমেন্ট করেছি। তো মানে ব্যাংক 60,000 টাকা মাইনাস হয়ে, বুঝা গেল ব্যাপারটা? লক্ষ্য করছিস ব্যাপারটা কি হচ্ছে, দেখ -60 আর ওটা +60, -60 আর +60। তাহলে দেখ আমরা কি বলেছিলাম, আমাদের ফর্মুলা কি বলেছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তার মানে এখানে দেখ লাইবিলিটি প্লাস ক্যাপিটাল সাইডে কোনো এফেক্ট পড়েছে না, কিন্তু অ্যাসেট সাইডে একটা +60 আর একটা -60। তাহলে কত হচ্ছে, কাটাকাটি করে 0। তাহলে এই দিকেও 0, ওই দিকেও 0, তাহলে মিলে গেল। তো ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তো আবার দাগ টেনে দে, আবার নিউ ইকুয়েশন কর, দাগ টেনে নিউ ইকুয়েশন কর। ঠিক আছে, এই লিখবো নিউ ইকুয়েশন। ক্যাশ কত হচ্ছে, ক্যাশ হচ্ছে তোমার 20,000 টাকা, তাই তো? ক্যাশের সরাসরি হচ্ছে 20,000 টাকা। ব্যাংকের সরাসরি করি 4,80,000 থেকে 60 বাদ দিলে হচ্ছে 4,20,000। ঠিক আছে তো, বুঝতে পারছিস তো? ঠিক আছে, আমি এই আইটেমটা করে নিয়ে খাতাটা দিচ্ছি, এই আইটেমটা করে নিয়ে খাতাটা দিচ্ছি। ক্যাশের সরাসরি 20,000 টাকা, ব্যাংকের সরাসরি কত, 4,80,000 থেকে 60 বাদ দিলে 4,20,000। ফার্নিচার সরাসরি কত হচ্ছে, 60,000 টাকা, তাই তো? এবার ওই দিকে চলে যা, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল দিকে চলে যা। ঠিক আছে, ওইদিকে 5,00,000 টাকা। একটা জিনিস লক্ষ্য করেছিস, তোরা প্রতিটা স্টেজে সমান হবে কিন্তু। দেখ অ্যাসেট সাইডে কত হচ্ছে 20 আর 4,20,000 কত, 4,40,000 আর 60 5,00,000, এই দিকেও 5,00,000। দেখ দু সাইড মিলবে তো, দেখে নে এত অব্দি। ঠিক আছে, এত তাড়াতাড়ি বললে তো লেখা সম্ভব হবে না। 4 নম্বর লেখ, বট প্ল্যান্ট ফ্রম রহিম। কি বললাম, বট প্ল্যান্ট ফ্রম রহিম। তাহলে এখানে লিখছি বট প্ল্যান্ট। নিউ ইকুয়েশন গুলোর তলায় না, নিউ ইকুয়েশন গুলো একটা বক্স করে দিই, তাহলে চোখে পড়বে। নিউ ইকুয়েশন আন্ডারলাইন বা বক্স করে, তাহলে আমার ভালো লাগবে দেখতে। ঠিক আছে, বট প্ল্যান্ট ফ্রম রহিম। কার থেকে প্ল্যান্ট কিনেছি, রহিমের থেকে প্ল্যান্ট কিনেছি। ঠিক আছে, রহিমের থেকে প্ল্যান্ট কিনেছি, কত টাকা দিয়ে প্ল্যান্ট কিনেছি, 1,25,000 টাকা দিয়ে, তাই তো? রহিমের থেকে প্ল্যান্ট কিনেছি 1,25,000 টাকা। বট প্ল্যান্ট ফ্রম রহিম, ঠিক আছে, ফর রুপিস 1,25,000। তার মানে কার থেকে প্ল্যান কিনেছি, রহিমের থেকে প্ল্যান কিনেছি 1,25,000 টাকা দিয়ে। ঠিক আছে তো, আমি আর লিখলাম না, কারণ এখানে ধরবে না, জায়গাটা বেশি বড় লিখলাম না, শুধু এইটুকুই লিখলাম, বাকিটা বুঝিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, রহিমের থেকে প্ল্যান কিনেছি 1,25,000 টাকা। তাহলে বল বিজনেসে কি এসছে, প্ল্যান্ট এসছে। কত টাকার প্ল্যান্ট এসছে, 1,25,000। তাহলে ঠিক প্ল্যান্ট বরাবর 1,25,000 লিখবি, প্ল্যান্ট বরাবর 1,25,000 লিখবি। ঠিক আছে, ঠিক আছে, প্ল্যান্ট বরাবর আমরা লিখলাম 1,25,000। বোঝা গেল? কত টাকার প্ল্যান্ট কিনেছি আমরা বিজনেসে, 1,25,000 টাকার প্ল্যান্ট এসছে। কিন্তু যখন প্ল্যান্ট কিনেছিলাম তাকে, যার থেকে, আচ্ছা কার থেকে প্ল্যান্ট কিনেছিলাম, রহিমের থেকে প্ল্যান্ট কিনেছিলাম। এই যে রহিমের থেকে যে আমরা প্ল্যান্ট কিনলাম, তো রহিমকে অ্যাডভান্স দিয়েছিলাম, মনে পড়ছে? বলেছিলাম কত টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, 10,000 টাকা। আচ্ছা রহিমকে যদি 10,000 টাকা অ্যাডভান্স দিই, তাহলে বিজনেসে নিশ্চয়ই ক্যাশ কমে গেছে 10,000 টাকা।
ঠিক ক্যাশের সোজাসুজি 10,000 টাকা মাইনাস করতে পারি। যেখানে 20 ছিল 20 ঠিক নিচে মাইনাস 10,000 টাকা, রহিমকে 10,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছি, 10,000 টাকা মাইনাস। আচ্ছা তাহলে রহিম আমার কাছে আর কত টাকা পাবে? 1,15,000 টাকা। আচ্ছা তোরা কি বলতে পারবি, যেমন আমরা যদি কারোর থেকে ধারে গুডস কিনি তাদের তো ক্রেডিটার্স বলে, এবার আমি কি ধারে গুডস কিনেছি? না, গুডস কিন্তু কিনিনি, আমি অ্যাসেট কিনেছি। তো যাদের থেকে ধারে অ্যাসেট কিনি তাদেরকে তুই কি বললে জানি? যাদের থেকে ধারে অ্যাসেট কিনি তাদেরকে কি বলে? যাদের থেকে ধারে অ্যাসেট কিনি তাদেরকে কি বলে? তাদেরকে বলে ক্রেডিটার্স ফর পার্টিকুলার অ্যাসেট, ক্রেডিটার্স ফর অ্যাসেট। তো আমি অত বড় নাম লেখার জায়গায় আমি রহিম লিখতে পারি, যে উপরে লিখেছিলাম না, দেখ ভালো করে তাকা, ওই দেখ লাইবিলিটি সাইডে লিখেছিলাম না রাম, লিখেছিলাম না ভুল করে রাম, এটা রাম না, এটা রহিম, এটা রহিম, ঠিক আছে? এটা রাম না, ওটা ভুল করে রাম লিখেছিলাম, রহিম হবে। তাহলে এই রহিমটা কি রিপ্রেজেন্ট করছে জানিস? অ্যাকচুয়ালি রহিম, এই রহিম হচ্ছে আমার লাইবিলিটি, এই রহিম হচ্ছে আমার লাইবিলিটি, মানে রহিম আমার কাছে টাকা পাবে। কেন টাকা পাবে? ওর থেকে আমি প্ল্যান কিনেছিলাম। তার মানে যদি বলছি স্যার ওর থেকে গুডস কিনেছেন, না, ওর থেকে যার থেকে গুডস কিনি ধারে থাকে তো ক্রেডিটার্স বলে। এই ক্রেডিটার্সের মধ্যে কি আসবে? কারোর থেকে গুডস যদি ধারে কিনি সেই আসবে ক্রেডিটার্সের মধ্যে। কিন্তু আমি কারোর থেকে যদি ধারে অ্যাসেট কিনি, যার থেকে ধারে অ্যাসেট কিনি তার নাম বললাম, বোঝা গেল কি বললাম? আবার বলতে হবে, এটা তোরা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ শিখেছিলি এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো জানতে হবে আস্তে আস্তে। আচ্ছা তোরা মনে পড়ছে তো নিশ্চয়ই, তোরা ক্লাস 11-এ তো জার্নাল করতি, বললো তো মেশিন পারচেস ফ্রম রাম, জার্নাল কি করতি তখন? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট। তাহলে রামটা কে? রামের থেকে ধারে মেশিন কিনেছে, রামের থেকে ধারে মেশিন কিনেছে, বোঝা গেল ব্যাপারটা? তার মানে এখানে কার থেকে ধারে মেশিন কিনেছে? রহিম। তাহলে যার থেকে ধারে মেশিন কিনে তাকে তো পেমেন্ট করতে হবে। আচ্ছা এখানে কি রহিম কি আমার ক্রেডিটার্স? আমরা তো ফাইনাল, আমরা তো আগে তো অ্যাকাউন্টস প্রচুর করেছি। ডেটার্স ক্রেডিটার্স কাকে বলতো? যাদের সঙ্গে গুডস রিলেটেড আছে, তাই তো? যাদেরকে আমরা ধারে গুডস পাই তাদেরকে ডেটার্স বলে, আর যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স। তেমন তো আমি এখানে বলতে পারি না ক্রেডিটার্স, রহিম কি ক্রেডিটার্স? না, এটা মাথায় রাখতে হবে। ভুল করেও যেন কখনো মাথায় না আসে যে রহিম আমার ক্রেডিটার্স, বোঝা গেল কি বললাম? তার মানে রহিমকে, রহিম ওর থেকে আমরা ধারে মেশিন কিনেছি। তো অনেকে বলতে পারে, অনেকে যদি এই কথাটা বলে না, আমি তো বলবো ঠিক বলেছে, যে ক্রেডিটার্স ফর মেশিনারি, একদম ঠিক বলেছে, মানে বোঝা গেল? আচ্ছা দুটো ডিফারেন্স বলতে পারি, ক্রেডিটার্স ফর গুডস আর ক্রেডিটার্স ফর মেশিনারি। ক্রেডিটার্স ফর গুডস মানে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, আর ক্রেডিটার্স ফর মেশিন মানে যাদের থেকে ধারে মেশিন কিনি। তাহলে ব্যাপারটা মাথায় রেখে, কেউ যদি এটা বলে ক্রেডিটার্স ফর মেশিনারি, সে ভুল বলেনি। তুই কখনো কোনো ফাইনাল অ্যাকাউন্ট করার সময় দেখবি ক্রেডিটার্স ফর গুডস লেখা আছে, তার মানে ক্রেডিটার্স। আর যদি লেখা থাকে ক্রেডিটার্স ফর মেশিনারি, তখন পার্টিকুলার নাম। বুঝতে পারছিস তো ব্যাপারটা? আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা কি বললাম আমি। তার মানে এখানে কি বলতে চেয়েছে, তাহলে এখানে রহিম, রহিমের থেকে রহিম কত টাকা পাবে আমাদের কাছে? আর 1,15,000 টাকা। ঠিক আছে, রহিম আমাদের কাছে আর পাবে 1,15,000 টাকা। তাহলে রহিম বরাবর লিখবো 1,15,000। আচ্ছা এইগুলো মনে তোদের বুঝতে খুব সুবিধা হবে আরো, যদি এইগুলো আরো করে দিস। এই যে আমরা কি করলাম, ক্যাশ থেকে 10,000 টাকা মাইনাস করলাম তো, কিন্তু ব্যাংকের ঘরে কি এখানে কোনো কাজ হয়েছে? +0 করে দে। তারপর ফার্নিচারের ঘরেও কোনো কাজ হয়নি, +0 করে দে, খুব ভালো লাগবে। পরের ঘরেও তো এইদিকে যায়নি, আর এখানে ক্যাপিটালও কোনো কাজ হয়নি, +0 করে দে। এবার করে দে, শেষ। এবার নিউ ইকুয়েশন। তাহলে 20,000 থেকে 10,000 বাদ দিলে কত হচ্ছে? 10,000 টাকা। 4,20,000 সঙ্গে 0 যোগ করলে হবে 4,20,000। 60,000 সঙ্গে 0 যোগ করলে হবে 60,000। আর এটা হচ্ছে 1,25,000। এইদিকে কত হচ্ছে? এইদিকে হচ্ছে 1,15,000, আর ওখানে হচ্ছে 5,00,000 টাকা। তাহলে তোরা নিজেরা ভাববি, তোদের নিজেদের টার্গেট হওয়া উচিত এটা দু সাইড ট্যালি করছে কিনা। ঠিক আছে, কোনো সাইড যদি ট্যালি না হয় ভাববি সেই এন্ট্রিতে কিছু না কিছু গন্ডগোল করেছিস। এখানে দেখতে যোগ করে 10 আর 4,20,000, 4,30,000, 4,30,000 আর 60,000, 4,90,000, 4,90,000, 5,90,000 আর 25, 6,15,000 মিলেছে। এটাকে লিখবো নিউ ইকুয়েশন। এটাকে বলে নিউ ইকুয়েশন, লিখে দিলাম নিউ ইকুয়েশন। ঠিক আছে, এত অবধি ঠিক আছে তো? এত অবধি তো কোনো সমস্যা নেই রে? তারপরের পয়েন্ট 5 নম্বর, দেখ 5 নম্বর কি বলেছে। 5 নম্বর সোজাই দেবে আশা করছি। গুডস পারচেস ফ্রম সুমিত, তাই তো? লেখ গুডস পারচেস ফ্রম সুমিত।
কত টাকার গুডস কিনেছি? 55,000 টাকা, ₹55,000। তো বলবি সুমিতের থেকে আমরা 55,000 টাকার গুডস কিনেছি। তার মানে এখানে কোন কোন এন্ট্রি এফেক্ট ফেলছে, মানে কোন কোন ট্রানজাকশন, মানে কি বলবো, কোন কোন টার্মস, মানে গুডস পারচেস ফ্রম সুমিত, আমরা সুমিতের থেকে গুডস কিনেছি, যাদের থেকে মানে সুমিতের থেকে গুডস কিনেছি মানে ধারে কিনেছি। তো যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। তার মানে আমার ক্রেডিটার্স একটা আসছে, মানে লাইবিলিটি সাইডে একটা ক্রেডিটার্স কত টাকা হবে? 55,000 টাকা। আর গুডস কিনেছি মানে আমার বিজনেসে কি আসছে? গুডস আসছে মানে গুডস মানে তো স্টক, তার মানে স্টকে একটা আসবে 55,000 টাকা। লেখ তোরা সবাই লেখ, স্টকে লেখ 55,000 টাকা। ঠিক স্টক বরাবর 55,000 টাকা লিখবো, ঠিক আছে তো। আর এইদিকে ক্রেডিটার্স দেখ লেখাই ছিল আমার ক্রেডিটার্স, ঠিক ক্রেডিটার্স বরাবর 55,000 টাকা লিখবো, বুঝা গেল? তো এইগুলো সব 0 0 বসিতে 0 + 0 0 + 0, ঠিক আছে তো। এদিকে 0 + 0 কেন করলাম বুঝতে পারলি তো, মানে ইকুয়াল করার চেষ্টা করলাম, ঠিক আছে, লাইনটা ঠিক রাখার চেষ্টা করলাম। যোগ করে দে 10,000 প্লাস 4,20,000 প্লাস 60,000 প্লাস 1,25,000 প্লাস 55,000, আর এখানে হচ্ছে 1,15,000 প্লাস 55,000, ঠিক আছে, প্লাস 5 lakhs, ঠিক আছে। কোনো ডাউট নেই? আশা করছি এখন পর্যন্ত কোনো ডাউট নেই, ঠিক আছে। 5টা পয়েন্ট বুঝতে পারলি কিভাবে কি হচ্ছে? নিউ ইকুয়েশন করিসনি? ওরা লিখে দে নিউ ইকুয়েশন। ছ নম্বর বলবো? যারা পারবি তারা করে ফেল, 6 নম্বরটা বলে যে গুডস কস্টিং ₹25,000 লেখ, গুডস কস্টিং ₹25,000 সোল্ড টু, কি বলেছিলাম রে? সোল্ড টু না, নাম কি বলেছিলাম দেখতে, আমি লিখিয়েছিলাম কোশ্চেনে, রাজু, সোল্ড টু রাজু। গুডস কস্টিং 25,000 সোল্ড টু রাজু। রাজুকে গুডস বেচেছে, তাই তো। 25,000 টাকার গুডস রাজুকে বেচেছি কত টাকা দিয়ে? 35,000 টাকা, ₹2,35,000। তো তোরা নিজেরাই বল, 25,000 টাকার গুডস রাজুকে বেচেছি 35,000 টাকা, তাহলে কি কি এফেক্ট করতে পারে বল? স্টক কমিয়ে, কত টাকা স্টক কমবে? 25,000 টাকার স্টক কমবে, ঠিক বলেছে একদম। 25,000 টাকার স্টক কমবে, তার মানে আমি গুডস বেচি রাজুকে কত টাকা দিয়ে? 35,000 টাকা দিয়ে, ঠিক আছে তো। আচ্ছা এখানে বলেছে রাজুকে গুডস বেচি ক্যাশে না ক্রেডিটে, তাই তো। এখানে বলেছে রাজুকে যে গুডস বেচি ক্যাশে না ক্রেডিটে, কিছু বলেছে? ঠিক আছে রাজুকে, এখানে রাজুকে গুডস বেচেছি 25,000 টাকার গুডস রাজুকে বেচেছি 35,000 টাকা দিয়ে, কিন্তু কিছু বলেনি ক্যাশে না ক্রেডিটে। তাহলে ধরো এটা তো ক্রেডিটেই বেচেছি, ধারে বেচেছি, তো যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স। তার মানে আমার এখানে ডেটার্স তৈরি হলো 35,000 টাকা, স্টক কমলো 25,000 টাকা, তো লাভ কত হলো? 10,000 টাকা। আমি আগের দিন বলেছিলাম যত লাভ বা লোকসান কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়? ক্যাপিটালের সঙ্গে। বেশ, লাভ হলে ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে, ঠিক আছে, হয়ে গেল, বলেই দিল সব অ্যান্সার। তাহলে কি করবো এখানটায়? তাহলে স্টক কমবে 25,000 টাকা, ঠিক। ক্যাশে কিছু নেই, ক্যাশ 0, ব্যাংকে কিছু নেই, ব্যাংক 0, ফার্নিচারে কিছু নেই, ফার্নিচার 0, প্ল্যান্টে কিছু নেই, প্ল্যান্ট 0। স্টক কমবে কত টাকা? 25,000 টাকা, তাই তো। ডেটার্স হবে কত? 35,000 টাকা, ডেটার্সে লিখবো 35,000 টাকা, ঠিক আছে, বুঝতে পারছিস তো। আমি 25,000 টাকার গুডস বেচেছি, মানে স্টক 25,000 টাকা কমে যাচ্ছে। কত টাকায় বেচছি? 35,000 টাকায়। যদি এটা ক্যাশে বেচতাম তখন ডেটার্সে 35,000 টাকা না লিখে ক্যাশে 35,000 টাকা লিখতাম, এই হতো তফাৎ। আচ্ছা এইদিকে রহিমে 0 হবে, ক্রেডিটার্সেও কিছু হবে না, 0 হবে, কিন্তু ক্যাপিটাল হবে 10,000 টাকা। বোঝা গেল কেন 10,000 টাকা?
ক্যাপিটাল আমার 10,000 টাকা হবে, কারণ আমি 25,000 টাকার গুডস 35,000 টাকায় বেচে দিয়েছি, মানে 10,000 টাকা লাভ হয়েছে। বোঝা গেল? শেষ, এত অবধি। নিউ ইকুয়েশন সাজিয়ে দিই। 10,000 টাকা প্লাস 4,20,000 টাকা প্লাস 60,000 টাকা প্লাস 1,25,000 টাকা, 55 থেকে 25 বাদ দিলে কত হয়? 30,000 টাকা প্লাস 35,000 টাকা। দেখ তো টোটাল কর দেখি, তোরা রাফ কর দেখি কত হতে পারে। 4,20,000 আর 10, 4,30,000, 4,30,000 আর 60, 4,90,000, 4,90,000 আর 1,25,000 কত হয়? 6,15,000, 6,15,000 আর 30 হয় 6,45,000, 6,45,000 আর 35 মানে 50, 6,80,000, তাই তো? মানে আমার অ্যাসেট সাইডে 6,80,000 হচ্ছে, আর লাইবিলিটি সাইডে কত হচ্ছে? লাইবিলিটি সাইডে দেখা যাক কত হচ্ছে। 1,15,000 যোগ 55,000 যোগ 5,10,000 কত হচ্ছে? 1,15,000 আর 55 মানে হচ্ছে 1,70,000, 1,70,000 আর 10, 1,80,000, 1,80,000 আর 5 লাখ, 6,80,000। তখন 6,80,000 হয়েছিল? হ্যাঁ 6,80,000। তাহলে দু সাইড ট্যালি করে গেল 6টা। এই তারপর 55,000, তারপর হচ্ছে 5,10,000, ঠিক আছে তো? তো এত অব্দি হলে 6টা, 3টে করবে, এই পেজে ধরবে না, নেক্সট পেজে চলে যাবো। এবার 7 নম্বর, ঠিক আছে? 7 নম্বর পয়েন্টটা পর দেখি। 7 নম্বর পয়েন্টটা কি বলেছে? পেড মান্থলি স্টোর রেন্ট, পেড মান্থলি স্টোর রেন্ট 2,500 ইন ক্যাশ। দুটো একবারে করব, 7 আর 8 আমি একসঙ্গে করব। পেড মান্থলি স্টোর রেন্ট কত টাকা? পেড মান্থলি স্টোর রেন্ট রুপিস 2,500, ঠিক আছে? আর কি বলেছিল? পরেরটা বলেছিল পেড স্যালারি টু এমপ্লয়ি 5,000, ঠিক আছে? ঠিক তারপরে লেখ 8 পেড স্যালারি টু এমপ্লয়ি কত টাকা? 5,000 টাকা। বোঝা যাচ্ছে তো? বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই এখানে, তোরা নিজেরাও বলতে পারবি। আমরা রেন্ট পেমেন্ট করেছি কত? 2,500 টাকা। তার মানে আমার কি হচ্ছে? ক্যাশ কমেছে 2,500 টাকা। ক্যাশ থেকে 2,500 টাকা মাইনাস কর 7 বরাবর, ঠিক আছে তো? আর 5,000 টাকা স্যালারি পেমেন্ট করেছি, 5,000 টাকা স্যালারি পেমেন্ট, এটাও তো ক্যাশ কমেছে 5,000 টাকা। কিন্তু আলটিমেটলি কি এই দুটো 7 আর 8 দুটো আইটেমই তো আমার খরচ। আমি আগের দিন বলেছিলাম খরচ যত বাড়বে প্রফিট তত কমবে, আর প্রফিট কমবে মানে ক্যাপিটাল কমবে, তাই না? কার সঙ্গে এফেক্ট করে? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালটাকে কমিয়ে দে। ক্যাপিটাল ওখানে 2,500 টাকা কমা, আর ওখানে 5,000 টাকা কমা। ক্যাপিটাল থেকে তুই 2,500 টাকা কমাবি, আর ওখানে 5,000 টাকা কমাবি। একবারে বলে দিলাম। কেন জানিস তো? তুই আলাদা করে করতেই পারতি, 2,500 টাকা করতি, পুরো আলাদা করতি, নিউ ইকুয়েশন করতি, আবার 5,000 করতি, নিউ ইকুয়েশন করতি। আমি একবারে করে দিলাম। এক্সপেন্সেস দুটো আছে, তাই না? একবারে করে দিলাম। এই কি বেরোচ্ছে? 1 লাখ থেকে 2,500 আর 5,000 মানে 7,500, মানে 10,000 থেকে 7,500 বাদ দিলে হচ্ছে 2,500 টাকা, প্লাস এটা হচ্ছে 4,20,000, এটা হচ্ছে 60,000, এটা হচ্ছে 1,25,000, এটা হচ্ছে 30,000, এটা হচ্ছে 35,000, ইকুয়াল টু এটা সোজাসুজি হচ্ছে এটা 1,15,000, মানে রহিম 1,15,000, কেইটার্স হচ্ছে 55,000, আর ক্যাপিটাল 5,10,000 থেকে 2,500 বাদ যাবে, আর 5,000 বাদ যাবে। তাহলে কত হচ্ছে? 5,10,000 থেকে 7,500 বাদ দিলে 5,02,500 হচ্ছে। তোরা প্রতিটা স্টেজে মিলিয়ে নিবি মিলছে কি মিলছে না। নিউ ইকুয়েশন দেখ তো মিলছে। ক্যালকুলেটর বের কর, একটা ক্যালকুলেটর বের করে দেখ কত বেরোচ্ছে। 2,500 প্লাস 4,20,000 প্লাস 60,000 প্লাস 1,25,000 প্লাস 30,000 প্লাস 35,000 প্লাস কত হলো? এইদিকে মাথায় রাখবি 6,72,500 হয়েছে, ঠিক আছে? এবার ওই দিকটা দেখ 1,15,000 প্লাস 55,000 প্লাস 5,02,500 মিলে গেছে
6,72,500 প্রতিটা স্টেজে মিলবে, ঠিক আছে তো। লাস্ট এন্ট্রি তাহলে শেষ, 9 নম্বর। আচ্ছা দেখ লাস্ট 9 নম্বর তো কি বলছে, রিসিভড আ চেক ইন ফুল সেটেলমেন্ট, পুরো কথাটা লিখে না, রিসিভড আ চেক। এই যারা সিবিএসই বা আইএসসি বোর্ডে থাকে এরকম কোশ্চেন তুলে দেয়, 10 নম্বর 12 নম্বরে চলে আসে এরকম, ঠিক আছে। হ্যাঁ বল, একটা অঙ্ক করতে সে লাগু মানে আসে তো। রিসিভড আ চেক, ঠিক আছে, রিসিভড আ চেক ইন ফুল সেটেলমেন্ট, ইন ফুল সেটেলমেন্ট। ভালো তো অঙ্কটা, বেশ ভালো লাগে না, ভালো অঙ্কটা। রিসিভড আ চেক ইন ফুল সেটেলমেন্ট ফ্রম, কি ছিল, ফ্রম রাজু না, ফ্রম রাজু, ফ্রম রাজু, and deposited into bank, and deposited into bank। তাহলে রাজুর কাছে, রাজু বলতে এখানে কে ছিল, আমার ডেটার্স, মনে রাখতে হবে রাজু মানে ডেটার্স। তার মানে ডেটার্স কত দেখতে পাচ্ছি এখানে, স্যার ডেটার্স তো ছিল 35,000 টাকা, তার মানে এটুকু শিওর যে রাজুর থেকে আমি 35,000 টাকা পেয়েছি। তা রাজুর থেকে যদি 35,000 টাকা পাই তাহলে রাজু কি আমার কাছে আর কোনো টাকা পাবে না, পুরো টাকা শোধ হয়ে গেছে। তার মানে এই যে ডেটার্স যে 35,000 টাকা ছিল ওখানে -35 করে দে, ডেটার্স -35 করে দে, ঠিক আছে। সাথে সাথে আমার কাছে ক্যাশ টাকা আসলো তো, ঠিক আছে, আমার কাছে কি আসলো, ক্যাশ টাকা আসলো, কিন্তু ওই টাকাটা কি করেছি, ফাইনালি ব্যাংকে জমা করেছি। আমার কথাটা বুঝতে পারলি, আমি ক্যাশে লিখে তো কোনো লাভ নেই, আমি ওই টাকাটা ব্যাংকে জমা করে দিই, তাহলে ডাইরেক্ট ব্যাংকে বাড়িতে 35,000 টাকা, বুঝে গেল, শেষ, অঙ্ক শেষ। প্লাস মাইনাস করে দে, অঙ্ক শেষ। ব্যাংকে প্লাস 35,000 টাকা করে, তাহলে এখানে 0 প্লাস ফার্নিচারে 0, প্ল্যান্টে 0, স্টকে 0, আর এদিকে রহিমে 0, কেইটার্সে 0, ক্যাপিটালে 0, শেষ, অঙ্ক শেষ আমাদের, ফাইনালি অঙ্ক কমপ্লিট। 2,500 প্লাস 4,20,000 আর 35 মানে কত হচ্ছে, 4,55,000 প্লাস 60,000 প্লাস 1,25,000 প্লাস 30,000 প্লাস 0, 1,15,000 প্লাস 55,000 প্লাস 5,02,500, ঠিক আছে, কমপ্লিট। এটাকে বলে নিউ ইকুয়েশন। আচ্ছা আমি আগের ক্লাসে একটা কথা বলছিলাম, তোদের মনে আছে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের আর একটা নাম বলেছিলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের আর একটা নাম কি বলেছিলাম মনে আছে, ব্যালেন্স শিট ইকুয়েশন, ব্যালেন্স শিট ইকুয়েশন। তা অ্যাকাউন্টিং ইকুয়েশন আর একটা নাম কি বললাম, ব্যালেন্স শিট ইকুয়েশন। আচ্ছা তোকে এইটা এখান থেকে এরপরে যদি তোকে ব্যালেন্স শিট করতে বলে করতে পারবি, কি মনে হয়, কি আছে, অ্যাসেটগুলো যা যা অ্যাসেট আছে সাইডে বসিয়ে দেবো, যেগুলো লাইবিলিটি ক্যাপিটাল লাইবিলিটি সাইডে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি কেন বলে, কখনো কখনো কোশ্চেনে বলে চেক করার জন্য তুমি অঙ্ক ঠিক করেছো না ভুল করেছো, আর আমি তো দেখেই নি যে প্রতিটা স্টেজ চেক করে নিচ্ছি, আমার দরকার নেই করার। তো আমাকে যদি কখনো বলে এটা ব্যালেন্স শিট করতে পারবো না, যা অ্যাসেট আছে অ্যাসেট থেকে বসিয়ে দেবো, যা লাইবিলিটি ক্যাপিটাল থেকে বসিয়ে দেবো, মিলিয়ে যাবে তো সাইড, বুঝা গেল না। এবার আমি তোদের বলবো, তোদের বিকম অনার্সে আজ পর্যন্ত, অনার্স হোক বা জেনারেল হোক, আজ পর্যন্ত কি অঙ্ক দিয়েছে করাবো না, জাস্ট এক এক করে লাইন দিয়েছে, তোরা নিজেরাই বলতে পারলো কিছুই নেই, এটা শেখার পর আর কিছুই নেই, তোরা বলে দিতে পারবি।